আসসালামু আলাইকুম। আমি খন্দকার মেহেদী হাসান রিফাত। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকটা দিন ব্যস্ত থাকার কারণে আপনাদের সামনে নতুন কোনো টপিকস নিয়ে হাজির হয়নি। এখন থেকে অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন টপিকস নিয়ে প্রতিদিন বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য। সো বা আজকে আমি সবার সামনে একটা গুড নিউজ দিতে চাই। সেটা হচ্ছে গুড নিউজটা বিশেষ করে তাদের জন্য হবে যারা নতুন জাহাজে ক্যাডারশিপ করতে যাচ্ছে, বা নতুন যারা ক্লাস 3 জন্য প্রিপারেশন নিতে যাচ্ছে, বা ক্লাস 4-5 বা ইংল্যান্ডে যারা জব করছেন তাদের জন্য মূলত মনে করি আমার এই গ্রুপটি অনেক সহায়তা হবে। সো কালকে থেকে তাদের জন্য গুড নিউজটা হচ্ছে কালকে থেকে আমি টপিকস ওয়াইজ আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ফলো করলে আপনাদের প্রফেশনাল লাইফে ইভেন কি স্টাডি লাইফে আপনাদের অনেক উপকার হবে। সো আমার সাথে থাকার জন্য আমার এই ফেসবুক পেজটিতে এবং আমার ইউটিউব চ্যানেলটিতে ঠিক সেম নামে ট্রাভেলিং অ্যান্ড স্টাডিং উইথ রিফাত দিয়ে আমার ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে। সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। সো আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো, এই টপিকসটি মূলত আজকে আমার চুজ করা কোনো টপিকস নয়। আমি এর আগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রায় 3টি ভিডিও আপলোড করেছি। তো সেখানে আমি বলেছিলাম যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য। সো সেখানে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন, বাট এটা তো একদিনে এতগুলো প্রশ্নের অ্যান্সার করা সম্ভব নয়। আমি আস্তে আস্তে সবগুলো প্রশ্নের অ্যান্সার আপনাদের সামনে শেয়ার করব। সো আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব এটাও আপনাদের প্রশ্ন করা টপিকসটি ছিল মেইন ইঞ্জিন এবং অক্সিলারি ইঞ্জিনে যে গভর্নর সেটা নিয়ে আপনারা জানতে চেয়েছেন, এবং আমাদের এয়ার কম্প্রেসরে যে আনলোডারটা ব্যবহার করা হয় সেটা নিয়েও আপনারা জানতে চেয়েছেন। সো আমার এই ভিডিও শুধু আমাদের প্রফেশনাল লাইফে সবাই দেখতেছেন না, আমাদের প্রফেশনাল লাইফের বাইরে অনেকেই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন। আশা করি তাদের জন্য অনেক ইন্টারেস্টিং হবে। বিশেষ করে আমাদের এই গভর্নরটি শুধু আমাদের জাহাজেই ব্যবহার করা হয় না, এটা আপনাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন বাসা বাড়িতে যে বড় বড় জেনারেটর ব্যবহার করা হয়, তারপর হচ্ছে এটা আপনারা যারা গাড়ি ব্যবহার করে থাকেন সেই সব জায়গায় আপনারা যে লোডটা দেন, আপনারা যে ইঞ্জিনের স্পিডটাকে বাড়ান বা কমান, গাড়ির স্পিডটাকে বাড়াইতে চান কমাইতে চান, এর জন্য তো আমাদের ফুয়েলটা দেখা যায় কি ইঞ্জিন স্পিড বাড়লে ফুয়েলটা বেশি খরচ হয়, ইঞ্জিন স্পিড কমলে ফুয়েলটা কম খরচ হয়। এর জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করে থাকি এটাই হচ্ছে মূলত আমাদের গভর্নর। ওকে, সো এখন আমি ট্রাই করব গভর্নর এবং আমাদের এয়ার কম্প্রেশন নিয়ে সমস্ত ডিটেলস আপনাদের সামনে আলোচনা করার জন্য। সো গভর্নর নিয়ে প্রথমে বলতে চাই আসলে গভর্নরের কাজটা কি বা গভর্নরটা আসলে কি। আসলে গভর্নরটা হচ্ছে এই যে আমাদের ইঞ্জিনের স্পিডটাকে রেগুলেট বা মনিটর করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে সেইটাই হচ্ছে আমাদের গভর্নর। ওকে, এই যে ইঞ্জিন স্পিডটা এবং লোডটাকে ইঞ্জিন স্পিডটাকে যে মনিটর করতেছি বা রেগুলেট করতেছি, এর জন্য আমাদের যে গভর্নরটা ব্যবহার করতেছি এটা মূলত আমরা সেন্সর বা মেকানিক্যাল লিঙ্কেজের মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করে থাকি। সো এখানে বিষয় রয়েছে তাহলে কিভাবে এই স্পিডটা বা লোডটা সামঞ্জস্য হচ্ছে। সো আমরা যখন লোডটা অ্যাপ্লাই করি যে আমরা এখন এত লোডে আমাদের ইঞ্জিনটাকে চালাতে চাচ্ছি, তখন সেই অনুযায়ী তো আমাদের স্পিডটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে ইঞ্জিনটাকে স্পিডটাকে অ্যাডজাস্ট করতে হবে এইটাই মূলত আমাদের হেল্প করবে আমাদের এই গভর্নর। ওকে, অর্থাৎ গভর্নর সেই লোডের সিগন্যালটা নিয়ে সেই ইঞ্জিন স্পিডটাকে একটা স্টিডি আরপিএমে চালাবে, উইদাউট ওভারলোড অথবা উইদাউট যে কোনো ভাইব্রেশন ছাড়া। ওকে, এখন আমি আপনাদেরকে গভর্নরের ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব। আমি আপনাদের সামনে যে ফিগারটি এখন উপস্থাপন করেছি এটা হচ্ছে গভর্নরের ফিগার। এই গভর্নরের ফিগারে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কি কি রয়েছে। এখানে রয়েছে স্প্রিং, এখানে রয়েছে আমাদের ফ্লাইওয়েট, এখানে রয়েছে বল আর্ম, নিচে রয়েছে স্পিন্ডল, দেন রয়েছে আমাদের পিভট সাপোর্ট, দেন রয়েছে আমাদের লিঙ্কেজ, দেন রয়েছে ফুয়েল কন্ট্রোল ভালভ, দেন রয়েছে এখানে আমাদের অয়েল যে কন্ট্রোল করার জন্য যে অয়েল রড সেটা, ইভেন কি রয়েছে একটা অয়েলের পাইপ। সো এই জায়গায় বিভিন্ন যে আমাদের পার্টস এখানে দেখিয়েছে এক একটার এক এক ধরনের কাজ এখানে রয়েছে।
সো এখানে আমি এখন ওয়ার্কিং প্রিন্সিপালটা আপনাদেরকে বললেই আপনি সমস্ত কাজ এখানে বুঝে যাবেন। ওকে, সো যখন আমরা ইঞ্জিনের স্পিডটাকে বাড়াই, সাপোজ আপনার ইঞ্জিনের স্পিড এখন 1000 আরপিএম এ চলতেছে। সো আপনি এখন 1000 আরপিএমটাকে বাড়াতে চাচ্ছেন, অর্থাৎ ইঞ্জিন স্পিডটাকে আপনি বাড়াতে চাচ্ছেন। সাপোজ আপনি ইঞ্জিনের স্পিডটা 1000 থেকে 1100 করতে চাচ্ছেন। সো যখন আপনি ইঞ্জিনের স্পিডটাকে আরপিএমটাকে 1000 থেকে 1100 বাড়াতে যাবেন, তখন সাথে সাথে আমাদের কি হয়ে যাবে, ইঞ্জিন স্পিডটা রিডিউস হয়ে যাবে। ইঞ্জিন স্পিডটা টোটালি রিডিউস হয়ে যাবে যখন আমি লোড দিছি বাড়ায়, বাট ইঞ্জিন স্পিডটা রিডিউস হইতে থাকবে। ঠিক ওই সময় গভর্নর ওই যে আমাদের কি থাকলো, ওই যে এই যে আমাদের যে ইঞ্জিন স্পিডটা রিডিউস হয়ে গেল, এই জিনিসটাকে নিয়েই আমার গভর্নর মূলত এটাকে কি করবে, কাভার আপ করার ট্রাই করবে ইঞ্জিনটাকে স্পিডটাকে বাড়ানোর জন্য। তখন যখন ইঞ্জিন স্পিডটা এখানে মূলত কমে যাবে, আমি লোড বাড়াচ্ছি, ইঞ্জিন স্পিডটা কমে যাচ্ছে, তখন এই গভর্নরের ফিগারটি ভালো করে লক্ষ্য করে দেখবেন। তখন এখানে আমাদের যে বল আর্ম রয়েছে, সেই বল আর্মটার আমার যে রোটেশনটা রিডিউস হয়ে যাবে, রোটেশনটা কমে যাবে। যখন রোটেশনটা কমে যাবে তখন এখানের ফ্লাইউইটের রোটেশনটাও কমে যাবে। যখন ফ্লাইউইটের রোটেশনটা কমে যাবে, অ্যাজ এ রেজাল্ট আমার এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সও কমে যাবে। যখন সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যাবে তখন সেগুলা কি হয়ে যাবে, এই যে আমাদের ফ্লাইওয়েট রয়েছে, বল আর্ম রয়েছে, সেগুলো এইভাবে না, তখন সেগুলো বাইরের দিকে না গিয়ে সেগুলো স্প্রিং এর দিকে চলে আসার ট্রাই করবে, অর্থাৎ অক্ষের দিকে চলে আসার ট্রাই করবে। যখন স্প্রিং এর দিকে চলে আসার ট্রাই করবে তখন কি হবে, তখন স্প্রিংটা কি হবে, প্রসারিত হবে না, তখন স্প্রিংটা প্রসারিত হবে, মানে তার যে অবস্থায় আছে সেখান থেকে একটু প্রসারিত হবে। যখন প্রসারিত হবে, নিচে কি রয়েছে, নিচে রয়েছে স্পিন্ডল, যখন প্রসারিত হবে তখন স্পিন্ডলটা কি হবে, নিচের দিকে প্রেস করবে। যখন স্পিন্ডলটা নিচের দিকে প্রেস করবে তখন এখানে যে লিঙ্কেজটা রয়েছে, তখন লিঙ্কেজের যে বাম পাশটা আছে সে বাম পাশটা কি করবে, স্পিন্ডল লিঙ্কেজের প্রেসার ক্রিয়েট করবে। যখন এখানে প্রেসার দিবে তখন কি হয়ে যাবে, আমাদের যে ফয়েলের রড আছে সেই ফয়েলের রডটা উপরের দিকে উঠে যাবে। যখন ফয়েলের রডটা উপরের দিকে উঠে যাবে, অ্যাজ এ রেজাল্ট ফুয়েল কন্ট্রোল যে ভালভ রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। যখন ওপেন হয়ে যাবে তখন অয়েলটা কি হবে, আমার অয়েলটা বেশি পরিমাণে সাপ্লাই হবে। যখন অয়েলটা বেশি পরিমাণে সাপ্লাই হবে, ওই যে লোডটা আমরা বাড়িয়ে দিয়েছিলাম, তাহলে আমার অয়েলও বেশি লাগবে। সো তখন অয়েলটা আমার ইঞ্জিনে বেশি ঢোকা প্রবেশ করবে। অ্যাজ এ রেজাল্ট আমার কি হয়ে যাবে, লোডের সাথে আমার স্পিডটা সামঞ্জস্য হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি যদি এটা রিভার্সে চিন্তা করি যে আমার ইঞ্জিনের স্পিডটা এখন কমাবো, অর্থাৎ ইঞ্জিন আরপিএমটাকে আমি কমাই দেবো। এখন আমার ইঞ্জিন চলতেছে 1000 আরপিএম এ, আমি সেটাকে 900 আরপিএম করে দেবো। সো তখন কি হবে, যখন 900 আরপিএম করে দেবো, লোডটা যখন আমি সিগন্যাল দিয়ে দেবো যে আমি 900 আরপিএম এ কমাই দিলাম, যখন কমাই দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে গভর্নরে কি হবে, এই যে আমাদের বল আর্ম রয়েছে, তাহলে বল আর্মটা কি স্পিডে ঘুরতে থাকবে। যখন বল আর্মটা স্পিডে ঘুরতে থাকবে, অ্যাজ আ রেজাল্ট কি ফ্লাইওয়েটটাও স্পিডে ঘুরতে থাকবে। যখন ফ্লাইওয়েটটাও স্পিডে ঘুরতে থাকবে, অ্যাজ আ রেজাল্ট এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেড়ে যাবে। যখন সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেড়ে যাবে তখন কি হয়ে যাবে, এই ফ্লাইওয়েট স্প্রিং থেকে বাহিরের দিকে আসতে চায়, যখন বাইরের দিকে আসতে চেষ্টা করবে তখন ফিগারের যে স্প্রিংটা রয়েছে সেই স্প্রিংটা তখন কি হবে, প্রসারিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। যখন স্পিনটা সংকুচিত হয়ে যাবে তখন কি হয়ে যাবে, আমাদের স্পিন্ডলটাকে উপরের দিকে উঠে যাবে। যখন স্পিন্ডলটা উপরের দিকে উঠে যাবে তখন কি করবে, সে ওই যে লিঙ্কেজটাকে এক পাশে কি উপরের দিকে তুলে ফেলবে, অপর পাশে যে অয়েল যে রডটা রয়েছে সে অয়েল রডটাকে নিচের দিকে প্রেস করবে। যখন অয়েল রডটা নিচের দিকে প্রেস করবে, অ্যাজ এ রেজাল্ট কি ফুয়েল কন্ট্রোল ভালভটা স্বাভাবিক আছে একটু ক্লোজ হয়ে যাবে। যখন ক্লোজ হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট কি ইঞ্জিন স্পিড লোডটা কি আমরা কমাই দিচ্ছি না, তাহলে কি অয়েলটা ওই দিকে তখন কম ঢুকে যাবে। ক্লিয়ার? অ্যাজ এ রেজাল্ট আমার এই লোডের চেঞ্জের সাথে আমার স্পিডটা সামঞ্জস্য হয়ে যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে মূলত গভর্নরের ওয়ার্কিং প্রিন্সিপল। সো এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় বা অনেক ইন্টারভিউ আপনাদেরকে প্রশ্ন করে ফেলতে পারে যে আমরা 2 স্ট্রোক ইঞ্জিন এবং 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি কি গভর্নর ব্যবহার করে থাকি। আমরা মূলত 2 স্ট্রোক এবং 4 স্ট্রোকের জন্য বিভিন্ন টাইপের গভর্নর থাকতে পারে, বাট আমরা মূলত দুইটা টাইপের গভর্নর ব্যবহার করে থাকি। একটা হচ্ছে আইসোক্রোনাস গভর্নর, ইভেন কি আরেকটা হচ্ছে স্পিড ড্রপ গভর্নর। ওকে, এখন অনেকের কনফিউশন রয়েছে যে এই দুইটা গভর্নর 2 স্ট্রোক বা 4 স্ট্রোকে কোনটা হবে। সো একদম আমার এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো এই যে আমাদের স্পিড ড্রপ গভর্নরটা রয়েছে, সেই স্পিড ড্রপ গভর্নরটা আমরা মূলত ব্যবহার করতে থাকবো, এই স্পিড ড্রপ গভর্নরটা আমরা মূলত ব্যবহার করব 2 স্ট্রোক ইঞ্জিনে, এবং যে আইসোক্রোনাস গভর্নরটা রয়েছে সেটা আমরা ব্যবহার করব 4 স্ট্রোক ইঞ্জিনে। এখন কেন 4 স্ট্রোক ইঞ্জিনে আর কেন 2 স্ট্রোক ইঞ্জিনে আলাদা আলাদা ব্যবহার করব, আমার
অ্যান্সারটা এখন আমি দিচ্ছি। সো সাপোজ আপনার ইঞ্জিন, আপনার যে টু স্ট্রোক মেইন ইঞ্জিন, সেটা এখন 1400 আরপিএম এ চলতেছে। কত আরপিএম? 1400 আরপিএম। তো সো যখন 1400 আরপিএম এ সেটা চলতে থাকবে, 1400 আরপিএম এ যখন আপনার ইঞ্জিনটা, টু স্ট্রোক ইঞ্জিনটা যখন চলতে থাকবে, তখন সেই জায়গায় স্পিড ড্রপের একটা অ্যারেঞ্জমেন্ট সেটিং করা থাকবে। স্পিড ড্রপের অ্যারেঞ্জমেন্ট সেটিং মানে কি? সেখানে আমরা যেখানে স্পিড ড্রপ গভর্নরটা ব্যবহার করবো, সে জায়গায় অবশ্যই একটা ড্রপ সেটিং থাকবে। অর্থাৎ সেটা 5% হতে পারে, 4% হতে পারে, 3% হতে পারে। এটা আপনার ম্যানুফ্যাকচারার আপনাকে সেটা সিলেক্ট করে দিবে। ওকে, তো যখন আপনি সাপোজ ধরে নেন আপনার 1400 আরপিএম রয়েছে, সাপোজ না 1400, আপনি 1000 আরপিএম রয়েছে। এখন আপনি সেটাকে কি করবেন, সেটাকে আপনি না, সাপোজ আপনার 900 আরপিএম রয়েছে, সো সেটাকে আপনি 1000 আরপিএম করে দিবেন। সো 900 আরপিএম এ আপনার ইঞ্জিনটা তখন চলতেছে, বাট আপনাকে আপনার ডিজায়ার্ড কত? ডিজায়ার্ড হচ্ছে 1000। আপনার ডিজায়ার্ড হচ্ছে 1000। এখন আপনি যদি মানে একদম টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আপনি 1000 আরপিএম এ পৌঁছাইতে চান, তখন দেখা যাবে কি, তখন 1000 আরপিএমটাকে সে পৌঁছে আরো এখানে একটা ওভারশুট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। যার মানে কি, ওভারলোড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। অর্থাৎ 1000 আরপিএম এর চেয়ে একটু বেশি বেড়ে যেতে পারে। ওকে, বেশি বেড়ে যেতে পারে। সো সেই বিষয়টা থেকে বা সেই ওভারলোডটা থেকে বা সেই ভাইব্রেশন থেকে বাঁচানোর জন্য এখানে আমরা মূলত এই ড্রপটা সেটিং করে থাকি। অর্থাৎ এখানে একটা ওয়ান কাইন্ড অফ হান্টিংটাকে আমরা রিমুভ করার জন্য আমরা মূলত এটা ব্যবহার করে থাকি। অর্থাৎ হান্টিংটা কি? এই যে আপনি কি 1000 আরপিএম এ যেতে চাচ্ছেন, এটাই হচ্ছে আপনার হান্টিং এর একটা উদাহরণ, যে 1000 আরপিএম এ যে আপনি যেতে চাচ্ছেন, এই 1000 আরপিএমটা হচ্ছে আপনার ডিজায়ার্ড ভ্যালু। আর আমরা যখন 900 থেকে বাড়াইতে যাব, সেটা হচ্ছে আমাদের মিজার্ড ভ্যালু। ওই মিজার্ড ভ্যালুটা যখন ডিজায়ার্ড ভ্যালুটাকে টাচ করার চেষ্টা করবে বা ডিজায়ার্ড ভ্যালুটার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে, তখন দেখা যাবে কি, একটা কাপাকাপি ক্রিয়েট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। সাপোজ যখন 980, 990 হয়ে যাবে, তখন দেখবেন একটা এক্সেসিভ একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়ে যাবে আপনার ইঞ্জিন আরপিএম এর ক্ষেত্রে। সো যখন ভাইব্রেশনটা ক্রিয়েট হবে, তখন এটা আপনার ইঞ্জিনের জন্য কি খুবই খারাপ একটা বিষয়, কারণ ইঞ্জিন ওভারলোড হয়ে যাবে, ইঞ্জিনটা এক্সেসিভ কাপাকাপি করবে। অ্যাজ এ রেজাল্ট কি, আপনার ইঞ্জিনের যে কম্পোনেন্টস গুলো রয়েছে, পিস্টন রড, মেইন বিয়ারিং, ক্রসেট বিয়ারিং, দেন হচ্ছে ক্র্যাঙ্ক পিন বিয়ারিং, সবগুলো কি আমার ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। অর্থাৎ লাইফ টাইমটা কমে যাবে। ঠিক আছে, সো এইসব বিষয় থেকে বাঁচার জন্য আমরা এখানে 5% ড্রপ সেটিংটা করে দিচ্ছি। অর্থাৎ 1000 আরপিএম আমি লোড ঠিকই দিচ্ছি, সেটা নো লোডে আমি 1000 আরপিএম দিচ্ছি, নো লোডে 1000 আরপিএম এ পৌঁছাবে। বাট যখন সেটা লোডে চলে যাবে, অর্থাৎ 1000 আরপিএম এ যখন লোডে চলে যাবে, তখন সেটা 1000 আরপিএম এ চলবে না। তখন সেটা ড্রপ সেটিং এর কারণে, সাপোজ 5% ড্রপ সেটিং, তখন সেটা 1000 আরপিএম এ না চলে সেটা 950 আরপিএম এ চলবে। অর্থাৎ আমি 1000 দিয়েছি, লোড দিয়েছি, বাট সেটা 1000 না চলে, সেটা ইঞ্জিনের সেফটির জন্য, ওই ওভারলোডটাকে মিনিমাইজ করার জন্য, হান্টিংটাকে মিনিমাইজ করার জন্য, ভাইব্রেশনটাকে মিনিমাইজ করার জন্য আমার মূলত এই 5% ড্রপ সেটিং এ 950 আরপিএম এ তখন ইঞ্জিনটা চলতে থাকবে। ওকে, ক্লিয়ার? আশা করি আপনাদের ড্রপ সেটিং নিয়ে ক্লিয়ার হয়ে ধারণা হয়ে গেছে। এখন আমরা কথা বলবো আইসোক্রোনাস গভর্নর নিয়ে। আইসোক্রোনাস গভর্নরটা আমরা মূলত 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আপনারা যারা 4 স্ট্রোক ইঞ্জিন অপারেট করে থাকেন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা আমাদের জাহাজে, তারা তো অবশ্যই জানেন যে আমাদের এখানে কি করতে হয়। এখানে আমাদের একটা ভোল্টেজ মেনটেন করতে হয়, একটা স্টেডি হার্জ মানে অর্থাৎ ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হয়। ইভেন কি আমাদের এখানে একটা স্টেডি সব কিছু আমাদের মেনটেন করা লাগবে। সো যখন এগুলো আপনি মেনটেন করতে যাবেন, এখন এটা যদি আপনি স্পিড ড্রপের মতো ঘটনা করে, তাহলে কি হবে? স্পিড ড্রপের মতো ঘটনা করলে কি হবে? আপনার দেখা যাচ্ছে একটা পাম্প চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার এই হচ্ছে, ওই হচ্ছে, তাহলে কি আপনার জেনারেটর কি বারবার কি আরপিএমটা কি আপ ডাউন করবে না? আরপিএমটা যখন আপ ডাউন করতে থাকে, তাহলে কি জেনারেটর কি ফ্রিকোয়েন্সি কি আপ ডাউন করতে থাকবে না? তো ফ্রিকোয়েন্সি আপ ডাউন করতে গেলে আমার বারবার কি অ্যাডজাস্টের প্রয়োজন হবে না? এজ এ রেজাল্ট কি আমার ইঞ্জিনে কি এক্সট্রা ভাইব্রেশন বা এক্সট্রা একটা লোড হয়ে যাওয়ার পসিবল, একবার কমতেছে বাড়তেছে। এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা এখানে স্পিড ড্রপটা ব্যবহার না করে আমরা আইসোক্রোনাসটা ব্যবহার করে থাকি, যেখানে কোনো ধরনের কোনো ড্রপ সেটিং থাকবে না। আপনি যে নির্দিষ্ট হার্টসটা মেনটেন করবেন, সেই নির্দিষ্ট হার্জ অনুযায়ী আপনার বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনার ইঞ্জিনটা স্টেবল ভাবে চলতে থাকবে। যেই জায়গায় লোড চেঞ্জ করার ক্ষেত্রে
বা লোড বাড়ানোর ক্ষেত্রে আপনার ইঞ্জিনে আরপিএমে তেমন কোনো এফেক্ট ফেলবে না। অ্যাজ এ রেজাল্ট ইঞ্জিনের যে ওভারলোড থেকে আমরা বাঁচতে পারবো, ইঞ্জিনের লাইফ টাইমটা বেড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট পিস্টনের বা যে এখানে যে কানেক্টিং রড রয়েছে বা পিস্টন রড রয়েছে সব জায়গায় দেখা যাবে আমাদের কি হবে, আমাদের যে ওভারলোডটা ক্রিয়েট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে বা দেখা যাবে এগুলোর যে লাইফ টাইম সেগুলো বেড়ে যাবে। সো এর জন্য আমরা মূলত এখানে আইসোক্রোনাস গভর্নরটা 4 স্ট্রোক ইঞ্জিন আমরা ব্যবহার করে থাকতেছি। ওকে, সো আশা করি আপনাদের গভর্নর নিয়ে ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এয়ার কম্প্রেসারে আনলোডার কেন ব্যবহার করা হয়। এয়ার কম্প্রেসারে আনলোডার মূলত কেন ব্যবহার করা হয় এটা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আসলে আনলোডার মূলত কাজটা কি, কাজটা জানলে আপনার হয়ে যাচ্ছে। আনলোডারের কাজ হচ্ছে যখন আপনার এয়ার কম্প্রেসারটা চলবে তখন মোটরটা তো কি ইনিশিয়াল স্টার্ট নেয়। সো ইনিশিয়াল স্টার্ট নেওয়ার সময় যদি আপনার আনলোডার ভালভ না থাকে তাহলে কি ভিতরে কি রিমেনিং এয়ার থেকে থাকে না। সো রিমেনিং এয়ার যদি থেকে থাকে আপনার মোটরটা তখন ডিজায়ার্ড স্পিডে চলতেছে না, আস্তে আস্তে ঘুরতেছে। তখন কি যদি আপনার ইয়ার ভিতরে সিলিন্ডার ভিতরে যদি এয়ার থেকে থাকে সেই এয়ারটা কি কম্প্রেস করার জন্য আমার একটা এক্সট্রা একটা টর্কের প্রয়োজন হবে না, এক্সেসিভ একটা ওভারলোড ক্রিয়েট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে না। দ্যাটস ওয়াই যাতে এই ওভারলোডটা ক্রিয়েট না হয় এর জন্য এবং টর্কটাও যাতে আমার রিডিউস হয়ে যায়, দ্যাটস ওয়াই আমাদের এখানে আমাদের আনলোডারটা ব্যবহার করেছি, যাতে স্টার্টিং টাইমে আমাদের যে রিমেইনিং এয়ারটা থাকবে সেই রিমেইনিং এয়ারটা ড্রেন আউট হয়ে যায়। ড্রেন আউট হয়ে গিয়ে তখন কি হয়ে যাবে, ড্রেন আউট হয়ে গেলে তখন আমাকে ইঞ্জিনে আমার এক্সট্রা ফোর্স কাজ করবে না বা এক্সট্রা কোনো আমাদের এখানে ওভারলোড হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। অ্যাজ এ রেজাল্ট আমার সুন্দর করে মোটরটি স্টার্টিং করতে পারবে তার রিডিউস স্টার্টিং টর্ক নিয়ে। ওকে, এটাই হচ্ছে মূলত মেইন পারপাস। এছাড়াও রয়েছে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনে যদি কোনো ধরনের কোনো আমাদের সিলিন্ডারের মধ্যে যদি কোনো ধরনের কোনো ময়েশ্চার থেকে থাকে সেই ময়েশ্চারগুলোকে সে রিমুভ করে দিতে পারবে। অথবা আমাদের এয়ার কম্প্রেসার চালনা করার সময় আমাদের সিলিন্ডারের মধ্যে যদি এক্সেসিভ প্রেশার হয়ে থাকে সেই এক্সেসিভ প্রেশারটাকেও রিডিউস করে দেওয়ার জন্য বা টোটালি রিমুভ করে দেওয়ার জন্য আমাদের এই আনলোডারটা ব্যবহার করা হয়ে থাকে। সো আপনাদের সামনে যে আমি আনলোডারের ফিগারটা এবং উপস্থাপন করেছি এটা দিয়ে আমি আপনাদেরকে এখন আনলোডারের ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা ফিগারটা লক্ষ্য করে দেখতে পারবেন, এখানে রয়েছে সলিনয়েড অ্যাসেম্বলি, দেন রয়েছে আমাদের এখানে প্লাঞ্জার, দেন স্প্রিং, দেন রয়েছে আমাদের ভালভ মেকানিজম। ওকে, সো এখানে কি হয়, এখানে যখন আপনার সলিনয়েড ভালভটা যখন এখানে অপারেট হবে অর্থাৎ আনলোডারটা যখন অপারেট হবে তখন কি হবে, তখন প্রেসার সুইচের মাধ্যমে তখন কি হয়ে যাবে আমার সলিনয়েড মেকানিজমের মাধ্যমে আমার সলিনয়েড কয়েলের ভিতরে আমাদের কি হবে সেই ইলেকট্রিকটা সাপ্লাই হবে। যখন ইলেকট্রিকটা এখানে সাপ্লাই হবে তখন এখানে কি হবে, অ্যাকর্ডিং টু ইলেকট্রোমোটিভ ফোর্সের কারণে এখানে কি হবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। যখন ম্যাগনেটিক ফিল্ড এখানে ক্রিয়েট হবে অ্যাজ এ রেজাল্ট কি হয়ে যাবে, তখন প্লাঞ্জারটা কি করবে তার স্বাভাবিক অবস্থান থেকে উপরের দিকে উঠে যাবে। কারণ কি এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাওয়ার কারণে প্লাঞ্জারটা উপরে মুভ করবে। মুভ করলে তখন কি যে ভালভটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমাদের সিলিন্ডারের মধ্যে যে রিমেইনিং এয়ারগুলো থেকে থাকবে সেগুলো টোটালি ড্রেন আউট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। সো এটাই হচ্ছে মূলত আনলোডারের ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এয়ার কম্প্রেসারে আনলোডার মূলত কখন কখন অপারেট হয়ে থাকে। হ্যাঁ, এয়ার কম্প্রেসারে আনলোডার মূলত রানিং টাইমে 3বার অপারেট হয়ে থাকে। যেমন যখন আপনি রান করবেন স্টার্টিং টাইমে একবার হবে, মিডল টাইমে একবার হবে, ইভেন কি যখন আপনি স্টপ করে দেবেন স্টপিং টাইমে আমাদের যে রিমেইনিং এয়ারগুলো থাকবে সেগুলোকে টোটালি রিমুভ করে দেবে। ওকে, এটাই হচ্ছে মূলত আনলোডারের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কি আনলোডারের ফাংশন। আশা করি আমার দুইটি টপিকস আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝে না থাকেন বা কোনো ধরনের কোনো কাউন্টার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দেওয়ার জন্য। সো ইনশাল্লাহ সবাই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব পেজটিতে ট্রাভেলিং অ্যান্ড স্টার্টিং উইথ রিফাত ফেসবুক পেজ এবং ইউটিউব পেজগুলোতে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।